এইটা 15 টাকা পিস, এইটা 10 টাকা পিস। আমাদের কাছে পুজো দিলে রুম ফ্রি। এই যে এখানে ভাত, ডাল, আলু ভাজা। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাস মানেই বাবার মাস। তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি চলে এসেছি তারকেশ্বরে। এই ভিডিওতে তোমরা কি করে ব্যারাকপুর, শিয়ালদা, হাওড়া, বর্ধমান, ব্যান্ডেল থেকে তারকেশ্বরে এসে পৌঁছাবে তার টোটাল রুট ম্যাপটা বলে দেবো। তার সাথে সাথে তোমরা যারা শেওড়াফুলি বা বৈদ্যবাটি এসে ভাবছো গঙ্গায় স্নান করে বাবার মাথায় জল ঢালতে যাবে, তার জন্য বর্তমানে ঘাটগুলির কি অবস্থা রয়েছে, সাথে আমি নিজে বাবার মাথায় জল ঢালবো তার জন্য সেখানে কি নিয়মাবলী রয়েছে, আর তার সাথে তোমরা যারা তারকেশ্বরে এসে ভাবছো কয়েক ঘন্টার জন্য কোনো হোটেলে রুম নিয়ে বিশ্রাম নেবে বা ওয়ান নাইট তারকেশ্বরে স্টে করবে, তার জন্য কি হোটেল ভাড়া পড়বে, এরকম তারকেশ্বর রিলেটেড বলতে গেলে A to Z ইনফরমেশন এই একটা ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই চলো আর একটুও দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম রানাঘাট স্টেশন। এখন সময় সকাল 4:38। 4:41 গেদে শিয়ালদা লোকাল ধরে আমরা যাব হচ্ছে ব্যারাকপুরে। চলো একেবারে তোমাদের সাথে ট্রেনে উঠে কথা হচ্ছে। আর যারা শিয়ালদহ থেকে তারকেশ্বর যাবেন ভাবছেন, তারা আমার মতো শিয়ালদহ থেকে ব্যারাকপুর হয়ে তারকেশ্বর যেতে পারেন। আর তা না হলে শিয়ালদা থেকে আপনাকে ধরতে হবে ডানকুনি লোকাল ধরে আপনাকে নামতে হবে বালিহল্ট স্টেশনে। শিয়ালদা থেকে বালিহল্ট স্টেশন যেতে ট্রেন পথে সময় লাগে 26 মিনিট মতো। এবার বালিহল্ট স্টেশনে নেমে 2 মিনিট হাঁটা পথে আপনাকে পৌঁছাতে হবে বালি স্টেশনে। সেই বালি স্টেশন থেকেই আপনারা সরাসরি তারকেশ্বর যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। বালি স্টেশন থেকে তারকেশ্বর যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 25 মিনিট মতো। আর আপনারা যদি চান তাহলে বালিহল্ট স্টেশন থেকে আপনারা শেওড়াফুলিতে গিয়েও নামতে পারেন, সেক্ষেত্রে আপনারা 24 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। শেওড়াফুলিতে নেমে সেখানে গঙ্গায় স্নান করে তারপরে আপনারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আর তা না হলে আর একটা রুট আছে, সেটা হচ্ছে আপনাদের ডানকুনি লোকাল ধরে ডানকুনিতেই নামতে হবে। এবার ডানকুনি থেকে আপনারা কামারকুণ্ডু যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। ডানকুনি থেকে কামারকুণ্ডু যেতে আপনার সময় লাগবে 23 মিনিট মতো। তারপরে কামারকুণ্ডু থেকে সরাসরি আপনারা তারকেশ্বরে যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। কামারকুণ্ডু থেকে তারকেশ্বর যেতে প্রায় 35 মিনিট মতো সময় লাগে। ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছে গেছি। এখান দিয়ে বাইরে গিয়ে অটো বা বাস ধরবো, সেখান দিয়ে যাবো হচ্ছে 2 পয়সার ঘাটে। ঘাট পার করে আমাদের শেওড়াফুলি যেতে হবে। অটো বা বাস ভাড়া কী পড়ে সেটা আমি শেয়ার করব। আর তার সাথে সাথে আমি রানাঘাট থেকে ডাইরেক্ট একেবারে তারকেশ্বরের টিকিট কেটে নিয়েছিলাম। আমাদের রানাঘাট থেকে তারকেশ্বর অবধি যেতে ট্রেন ভাড়া পড়েছে 50 টাকা। আপাতত স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক। ব্যারাকপুর স্টেশনের বাইরে চলে এসেছি। ব্যারাকপুর স্টেশনের বাইরে বেরিয়ে বাদিকেই রয়েছে অটো স্ট্যান্ড। আপাতত অটো স্ট্যান্ডের দিকে যাব, সেখান দিয়ে অটো ধরে যাব 2 পয়সার ঘাটে। দেখি কত অটো ভাড়া পড়ে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো অটো স্ট্যান্ড। অটোতে উঠে পড়েছি। 2 পয়সা ঘাটে যাওয়ার জন্য আমাদের অটো ভাড়া পড়েছে 15 টাকা করে। ফেরিঘাটের সামনে চলে এসেছি। এবার গিয়ে টিকিটটা কাটা যাক, দেখি হচ্ছে আমাদের কত কি টিকিট ভাড়া পড়ে। আর যারা বাইকে করে এসে ভাবছেন যে এখানে বাইক রেখে তারপর ঘাট পারাপার হয়ে শেওড়াফুলি যাবেন, তারা এখানে বাইক রেখে দিতে পারেন। ঘাটের ঠিক আগেই রয়েছে এই হচ্ছে গ্যারেজ।
লঞ্চে উঠে পড়েছি। আমাদের ঘাট পারাপার হতে ভাড়া পড়লো 7 টাকা। আর একটু আগেই বৃষ্টি হয়েছে, পুরো মেঘলা ওয়েদার, একবারে গঙ্গার বুকে সৌন্দর্যটা অসাধারণ লাগছে। আমি একবার মোবাইলটা ঘুরিয়ে তোমাদের একবার দেখাচ্ছি। শেওড়াফুলি ফেরিঘাটে চলে এসেছি। এখানে শেওড়াফুলি ফেরিঘাটের পাশে রয়েছে বেশ কিছু স্নান করার ঘাট। তোমরা যদি চাও এখান দিয়ে স্নান করে তোমরা তারকেশ্বরের উদ্দেশ্যে পায়ে হেঁটে বা ট্রেনে করে চলে যেতে পারো। কারণ হচ্ছে এখানে সবচেয়ে পপুলার যেই ঘাট সেটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট, তবে সেখানে প্রচণ্ড ভিড় হয়। তোমরা যদি চাও যে সেই ভিড়টা অ্যাভয়েড করতে, তবে তোমরা এখানে পরপর অনেকগুলি ঘাট রয়েছে, আমি একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা এখান দিয়ে স্নান করে চলে যেতে পারো। তারপর আমি অবশ্যই নিমাই তীর্থ ঘাটে যাব, যেহেতু তোমাদের দেখাতে হবে। এখান দিয়ে নিমাই তীর্থ ঘাটের ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটার মতো। চলো আগে এখানে যেই ঘাটগুলি রয়েছে একবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। এই যে ফেরিঘাটের একেবারে পাশেই রয়েছে একটা স্নান করার ঘাট, আর তারও পাশে আর একটু আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকে স্নানও করছে। এই একটা ঘাট, তারপরে ওইদিকে আর একটা ঘাট রয়েছে। এইভাবে পরপর অনেকগুলি ঘাট রয়েছে স্নান করার জন্য। এবার এখান দিয়ে যাবো হচ্ছে নিমাই তীর্থ ঘাটে। গুগল ম্যাপ অনুযায়ী যা ডিস্টেন্স দেখলাম, এখান থেকে যে শেওড়াফুলি স্টেশন রয়েছে তার ডিস্টেন্স দেখাচ্ছে 500 মিটার মতো। আর এখান থেকে যে নিমাই তীর্থ ঘাট রয়েছে তার ডিস্টেন্স দেখাচ্ছে 1.2 কিলোমিটার মতো। তো এখন নিমাই তীর্থ ঘাটের দিকে যাওয়া যাক। আমি একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে বাঁদিকে একটা রাস্তা চলে গেল, আর এই যে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই ডান দিকে যে রাস্তাটা, এটা ধরেই আমরা যাব। এদিকেই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এই নিমাই তীর্থ ঘাটের দিকে যেতেই পরপর ঘর থেকে শুরু করে বাঁক সাজানোর সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। যারা ভাবছো হচ্ছে যে শেওড়াফুলিতে এসে তারপর তোমরা এখানে বাঁক সাজানোর জিনিস এখান থেকেই নিয়ে তোমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে, তাদের আশা করি অসুবিধা হবে না। কারণ এখানে পরপর অনেকগুলি দোকান রয়েছে, তোমরা নিজেদের মতো করে নিজেরা যেমন দাম দর করে বুঝে সুবিধা মতো এখান থেকে পরপর কিনে নিতে পারো। আমি জাস্ট তোমাদের একবার বলে দিলাম। আর এখানেই যাচ্ছে, আমি এখান থেকে ঘট নিয়ে নেবো। এখানে ঘর তৈরি হচ্ছে, আর এখানে ওনারা নিজেরাই মাটির ঘর তৈরি করছিলেন, যেটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। কারণ এই মৃৎশিল্পের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এখন হয়তো বেশিরভাগ মানুষই প্লাস্টিকের ঘট ব্যবহার করে, কারণ ভাড়েও হালকা আর কিছু টাকা কমও পড়ে বলে, কিন্তু আসল কিন্তু এই মাটির ঘরই। আর এই ঘটগুলো ওনারা বলছিলেন ওনাদের যে স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে 25 টাকা থেকে শুরু। নিমাই তীর্থ ঘাটের দিকে যেতে যেতেই ডান দিকে আর একটা ঘাট পড়বে, শ্যামচরণ চট্টোপাধ্যায় ঘাট। এই হলো ঘাট। একবার কি এখানে আপনাদের ঘাটটা দেখিয়ে আসি। এই যে এখানে দেখুন অনেক ভক্তরা এসছে, যারা এরকম বাঘটা রেডি করছে আপাতত। একবার আপনাদের সামনে থেকে ঘাটটা দেখিয়ে আনি। এই হলো ঘাট, আর এই হলো ঘাটের কন্ডিশন। আপনারা চাইলে এখানেও স্নান করতে পারেন। আর তার পাশে ডান দিকে একটা পার্ক রয়েছে, আপনারা যদি চান এখানে হচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নেবেন তাহলে সেটাও করতে পারেন। আর তার পাশে এদিকে রয়েছে হচ্ছে পুরুষ আর মহিলাদের জন্য শৌচালয়। তাই আশা করি আপনারা যদি এই ঘাটেও আসেন স্নান করতে, আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। চলুন এবার যাওয়া যাক নিমাই তীর্থ ঘাটের দিকে। আপনারা কোথা থেকে এসছেন? কাথি কন্টাই। এই এখানে দিদি ভাই দাদা দাঁড়িয়ে রয়েছে, এনারা সবাই হচ্ছে কাথি থেকে অর্থাৎ কন্টাই থেকে এসছে। আপনারা কখন বেরিয়েছেন? সকালে। এখান থেকে পায়ে হেঁটে যাবেন তাই তো? ঠিক আছে। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটের ঠিক আগে এই যে দেখতে পাচ্ছেন, এই সামনে হচ্ছে নিমাই তীর্থ ঘাট বৈদ্যবাটিতে, তার আগেই হচ্ছে এই দাদার দোকান। এই দাদার কাছ থেকে একটু জেনে নেবো যে মোটামুটি বাঘ সাজাতে কিরকম কি দাম পড়বে, ঘটের দাম কিরকম আছে। হ্যাঁ দাদা, বলছি আপনার দোকানে যদি বাঘ সাজাতে কেউ আসে, আপনার তো ঘাটের আগেই ঠিক দোকান, তাহলে মোটামুটি বাঘের দাম কত পড়বে? আমার বাঘ দাম পড়বে 10 টাকা। হ্যাঁ, মানে যেটা কাপড় ছাড়া। আর কাপড় দিয়ে লাগালে 30 টাকা। আর ফুল টুল 5 টাকা পিস আছে, 10 টাকা পিস আছে, 20 টাকা পিস আছে। সেই সব দিয়ে সাজিয়ে একটা বাঘ মোটামুটি সাজাতে 250-300 টাকা পড়বে। পুরো সেট, ঘট নিয়ে, সিটে নিয়ে, সব কিছু নিয়ে। ঘট কি মানে প্লাস্টিকের ঘট আছে, আর মাটির ঘট নিলে একটু দাম বেশি। আচ্ছা। আর আপনার পাশে যে ডুগডুগি গুলো দেখতে পাচ্ছি, এটা কিরকম দাম? এগুলো আমরা 40-50 টাকা চাই, 40 টাকা বেচি। তারপর আছে 60 টাকা, তারপর আছে 80 টাকা, তারপর আছে 350 টাকা, তারপর আছে 250 টাকা। আচ্ছা, 2-4টে একটু ঘন্টা দেখানো যাবে যে কিরকম দাম হয়ে আছে? এইগুলো হচ্ছে বাঘ সাজানোর ঘন্টা। এইগুলোর দাম পড়বে 20 টাকা পিস। এইটা পড়বে 30 টাকা পিস।
এইটা পড়বে 50 টাকা পিস, এইটা হচ্ছে 40 টাকা পিস, এইটা 15 টাকা পিস, এইটা 10 টাকা পিস, আর এইসব মুরগি আছে সব 10 টাকা করে। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে 250 টাকা মানে নর্মাল বাক্স যথেষ্ট, খুব ভালো মতন, একদম দেখার মতন হবে, 250 টাকায় ভালোভাবে হয়ে যাবে। একদম দেখার মতন। ঠিক আছে। আপনার আছে ওরা একসঙ্গে কাপড় টাপড় ছাড়ছে। এই হলো নিমাই তীর্থ ঘাট, আর এর পাশেই বাদিকে হচ্ছে রয়েছে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। এই যে এদিকে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, আর হচ্ছে ডান দিকেই রয়েছে মহাপ্রভু। এই নিমাই তীর্থ ঘাটের একটা আলাদা মাহাত্ম্য আছে, তার জন্য এই ঘাটে আরো বেশি ভিড় হয়। এখানে হচ্ছে স্বয়ং মহাপ্রভু এসে এই ঘাটে স্নান করে এখান দিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে পায়ে হেঁটে গিয়ে তারপরে বাবার মাথায় জল ঢেলেছিল, তার জন্য এই ঘাটের একটা আলাদা মাহাত্ম্য আছে। আর আমি যেহেতু একটা দোকান থেকেই তোমাদের হচ্ছে বাক্স সাজানোর কি দাম পড়বে একটু দেখালাম, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। তোমরা যে কোনো দোকান থেকে দেখে নিতে পারো, তবে অবশ্যই যে কোনো দোকান থেকে যখন কিনবে একটু দাম দর করে নিও, এই আর কি। আর ফুল আমি হচ্ছে বাড়ির থেকে আকন্দ ফুল, বেলপাতা, এগুলো সব আমি বাড়ির থেকেই নিয়ে এসেছি। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যদি পারো এই আকন্দ ফুল বা হচ্ছে নীলকণ্ঠ ফুল, যে ফুলগুলো আর কি লাগে বাবার মাথায়, বা বেলপাতা, এই জিনিসগুলো তোমরা বাড়ির থেকে ক্যারি করে আনলে মনে হয় সুবিধা হবে। কারণ এখানে দেখলাম আকন্দ ফুলের মালার দাম অনেকটাই বেশি, তা তোমরা যদি পারো বাড়ির থেকেই ক্যারি করে নিয়ে এসো। আর চলো এখন সামনে গিয়ে তোমাদের ঘাটটা দেখাই। এই নিমাই তীর্থ ঘাটের আগেই শিবলিঙ্গ রয়েছে, এখানে অনেকে বাবার মাথায় জল ঢালছে, আপনাদের একবার সামনে গিয়ে দেখাই। আর এই হলো ঘাট। এই যে সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, ওই বাসের ওপাশে হচ্ছে যাওয়া হচ্ছে নিষেধ, যা স্নান করতে হবে বাসের এই পাশে থেকেই স্নান করতে হবে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই তুলনায় বলতে গেলে ঘাটটা মোটামুটি ফাঁকা আছে। যে নিমাই তীর্থ ঘাট সেটা মোটামুটি ফাঁকা আছে, যেহেতু সোমবার বলে কথা। তবে হয়তো পরবর্তী যে সোমবারগুলো আছে বা শেষের দিকে যে সোমবারগুলো আছে, সেই সময় হয়তো আরও বেশি ভিড় বাড়বে। আপাতত যা দেখছি এই যে ঘাট মোটামুটি সেই তুলনায় ঘাট ফাঁকাই আছে। আমার ব্যাগটা এরকম জায়গায় রেখেছি, গিয়ে আপাতত গিয়ে স্নানটা করে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। হর হর মহাদেব, স্নান হয়ে গেছে। এই যে প্লাস্টিকের যে ডিব্বা রয়েছে, এটাই গঙ্গার জল নিয়ে নিয়েছি। বাড়ি থেকেই আমি হচ্ছে পিতলের যে ঘট সেটা নিয়ে এসেছি। যখন জল ঢালবো এই প্লাস্টিকের এই ডিব্বা থেকে পিতলের ঘটে জলটা ঢেলে নেবো, তারপরে বাবার মাথায় জল ঢালবো। আগে চেঞ্জটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই নিমাই তীর্থ ঘাটের পাশেই রয়েছে নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। এই হলো নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। এখানে ঘাটের পাশেই রয়েছে মহিলাদের স্নানাগার। এই যে এই সাইডে মহিলাদের স্নানাগার রয়েছে, আর ওই যে ওপরে একজন দাদা বসে রয়েছে, ওপরের দিকে ছেলেদের, ঠিক আছে। তাই এই ঘাটে এসে মহিলাদের আর কি জামা কাপড় চেঞ্জ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, যেহেতু আলাদা স্নানাগারের ব্যবস্থা করা আছে। আর এই নিমাই তীর্থ ঘাট এর কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে বৈদ্যবাটিতে। তবে হ্যাঁ, শেওড়াফুলি স্টেশন থেকেও মোটামুটি যা ডিস্টেন্স, আর বৈদ্যবাটি স্টেশন থেকেও মোটামুটি একই ডিস্টেন্স প্রায় এই নিমাই তীর্থ ঘাট। তবে তোমরা যারা ব্যান্ডেল থেকে আসছো বা বর্ধমান থেকে মেইন লাইন ধরে আসছো, তারা কিন্তু এসে এই বৈদ্যবাটি স্টেশনে নামতে পারো। বৈদ্যবাটি স্টেশন থেকে এসে এই নিমাই তীর্থ ঘাটে স্নান করে তারপরে হচ্ছে তোমরা তারকেশ্বরের উদ্দেশ্যে যেতে পারো। যদি তোমরা ট্রেনে করে যাও তাহলে আবার তোমাদের এখান থেকে চলে যেতে হবে শেওড়াফুলি স্টেশন, আর যদি তোমরা পায়ে হেঁটে যাও তাহলে তো এখান থেকে ডাইরেক্ট তোমরা সরাসরি তারকেশ্বরের উদ্দেশ্যে চলে যেতে পারো। নিমাই তীর্থ ঘাট থেকে শেওড়াফুলি স্টেশনে রিটার্ন করার সময় এখন টোটো করে আসলাম, টোটো ভাড়া পড়লো 10 টাকা। এখন স্টেশনের দিকে যাওয়া যাক, তারপরে দেখি এখন গিয়ে কটায় ট্রেন রয়েছে। এই রয়েছে স্টেশনে যাওয়ার রাস্তা।
प्यारा रास्ता হবে খালি মিষ্টি গ্যারান্টি হবে শেওড়াফুলি স্টেশনে চলে এসেছি। এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে রয়েছি। ট্রেন আসলে এখান দিয়ে ট্রেনে করে তারকেশ্বর যাব। এখান দিয়ে মোটামুটি তারকেশ্বর যেতে 50 মিনিট মতো সময় লাগবে। আর আমি একবার মোবাইলটা ঘুরিয়ে দেখাচ্ছি। ঘাটে অতটা মোটামুটি ভিড় না থাকলেও এখানে কিন্তু স্টেশনে মোটামুটি এসে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই ভিড় রয়েছে। ট্রেনে উঠে গেছি। এরপর আপনাদের তারকেশ্বরে পৌঁছানোর বাদ বাকি যে রুট ম্যাপগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা বর্ধমান থেকে আসবেন, বর্ধমান থেকে একটা আসার উপায় তো আমি আগেই বলেছি যে বৈদ্যবাটি হয়ে আপনারা আসতে পারেন। আর তা না হলে বর্ধমান থেকে আপনারা বর্ধমান হাওড়া কড লাইনের ট্রেন ধরে আপনাকে নামতে হবে কামারকুণ্ডু জংশনে। কামারকুণ্ডু জংশন থেকে সরাসরি তারকেশ্বরে যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। বর্ধমান থেকে আপনার কামারকুণ্ডু জংশন অবধি আসতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। আর কামারকুণ্ডু জংশনতে আগেও বললাম তারকেশ্বর অবধি যেতে 35 মিনিট মতো সময় লাগবে। এছাড়া শ্রাবণ মাস উপলক্ষে বেশ কিছু স্পেশাল ট্রেন রবিবার আর সোমবার করে হাওড়া আর শেওড়াফুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। সেই ট্রেনের যে টাইম টেবিল রয়েছে সেটা আমি ডেসক্রিপশন যে বক্স রয়েছে সেখানে লিখে দিচ্ছি। তোমাদের যাদের প্রয়োজন তারা গিয়ে একবার চেক করে নিতে পারো। আর হাওড়া থেকে তারকেশ্বর আসার জন্য প্রচুর ট্রেন রয়েছে। হাওড়া থেকে যে কোনো হাওড়া গোঘাট, হাওড়া তারকেশ্বর বা হাওড়া আরামবাগ লোকাল ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন তারকেশ্বরে। হাওড়া থেকে তারকেশ্বর আসতে 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিট মতো আপনাদের সময় লাগবে। হর হর মহাদেব, অবশেষে তারকেশ্বরে এসে পৌঁছে গেছি। এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে পায়ে হেঁটেই যাব মন্দিরের দিকে। কারণ মোটামুটি স্টেশন থেকে মন্দিরের যে ডিস্টেন্স মোটামুটি 500 মিটার মতো, তা আমরা হেঁটেই চলে যাব। চলো বাইরের দিকে যাওয়া যাক। এখন স্টেশনে ওয়েটিং রুমের মধ্যে আছি। এখানে পুরুষ আর মহিলা দুজনের জন্য টয়লেটের ব্যবস্থা আছে, সাথে এখানে এই যে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। তবে তোমরা এখানে জল খাবে কিনা সেটা সম্পূর্ণ তোমাদের পার্সোনাল ব্যাপার। আমি জাস্ট একবার দেখিয়ে দিলাম, দেখানো আমার কাজ। ঠিক আছে, এবার চলো বাইরের দিকে যাওয়া যাক। এই মন্দিরের বাইরে এরিয়া। তারকেশ্বর স্টেশনের বাইরে রয়েছি, এবার মন্দিরের দিকে যাচ্ছি। স্টেশনের বাইরে বেরোনোর সাথে সাথেই অসংখ্য পান্ডা তোমরা দেখতে পাবে। তারা এসেও তোমাকে নিয়ে যাওয়ার জন্য সাজেস্ট করবে যে চলো পুজো দিয়ে দিই। তো আমি বলবো তোমরা নিজের মতো করেই মন্দিরের দিকে চলে যাবে। খুব বেশি দূরও না। তোমরা যদি শ্রাবণ মাস ছাড়াও যদি অন্য মাসেও আসো তাও টোটো ধরার দরকার নেই। মোটামুটি 500 মিটার মতো পায়ে হাঁটা পথ, তা আশা করি তোমরা চলে যেতেই পারবে। এই যে স্টেশন, তারকেশ্বর স্টেশন, এখান দিয়ে একটুখানি সোজা চলে আসলে এই যে এইদিকে গেলেই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই দেখো তোমার পরিষ্কার লেখাও আছে, এইদিকে ডান দিকে চলে যাবে। এই যে সোজাসুজি হেঁটে আসলেই তোমরা রাজবাড়ির যে গেট সেটা দেখতে পাবে। এখানে এই তরুণের নাম রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণ।
আর এই রাজবাড়ির ভেতরেই রয়েছে লক্ষ্মী নারায়ণের মন্দির। এখানে দুপুরে 1টার পরে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তার জন্য আপনাকে সকাল 10টার পরেই প্রসাদের যে কুপন সেটা কেটে নিতে হবে। আর একটা জিনিস বলে রাখি, শ্রাবণ মাস উপলক্ষে বাবার মাথায় জল ঢালার জন্য যেহেতু অত্যাধিক ভিড় হয়, তার জন্য এখানেও ভিআইপি লাইনের ব্যবস্থা আছে। বাবার মাথায় জল ঢালার জন্য ভিআইপি যে টিকিট সেটা পার হেড 100 টাকা করে পড়বে, সেটাই রাজবাড়ির ভেতরে কাউন্টার থেকে আপনারা পেয়ে যাবেন। এই যে রাজবাড়ি থেকে মন্দির, এই যে ডান দিকে যেতে হবে, এদিকে গেলেই আমাদের মন্দির পড়বে। আমার ইচ্ছা ছিল জল ঢালার পর দুপুরের যে খাওয়াটা সেটা রাজবাড়ির ভেতর থেকেই খাবো, কিন্তু এই ভিডিও করার জন্য আরো দেরি হয়ে গেছে, তার জন্য আর কুপন পাইনি। তার জন্য যাই হোক, আগে জল ঢেলে নিই, তারপর বাইরে কোথাও একটা থেকে খাবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চলো বাবার মাথায় আগে জলটা ঢেলে আসি। এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি জল ঢালার জন্য। জয় বোম তারক বোম। একবার সামনের দিকে একবার লাইনটা তোমাদের দেখাচ্ছি। বাবার মাথায় জল ঢালা হয়ে গেল, কিন্তু কি যে জল ঢালা হলো শুধু মহাদেবই জানে। আমার গায়ে দেখতে পাচ্ছ যে জলগুলো সব আমার মানে যে যার গায়ে পাচ্ছে জল ঢেলে দিচ্ছে। ঠিকভাবে জলও ঢালতে পারিনি। যাই হোক, এত ভিড়ের মধ্যে কি আর করবো, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা আমার অবস্থা। আর জামা প্যান্টও নেই যে চেঞ্জ করে তোমাদের বাদ বাকিটা সবটা দেখাবো, তো আমি চেষ্টা করছি, কিন্তু এরপরে আর কতটা কি দেখাতে পারবো এখন আমি শিওর বলতে পারছি না। কারণ তোমরা দেখো আমার অবস্থা পুরো হচ্ছে স্নান করে গেছি। যে বাবার গায়ে যে জল ঢালারগুলোর কথা ছিল, হাফ জল লোকের গায়ে গিয়ে পড়ছে। 4 নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে স্টেশনের দিকে যাওয়ার সময় পরপর অনেকগুলো যাত্রী নিবাস পড়বে। তার মধ্যে এই দাদার কাছ দিয়ে, এই দাদার এখানে কি থাকার ফেসিলিটি আছে, কি কন্ট্যাক্ট নম্বর একটু জেনে নিন। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। এখন তারকেশ্বরে আপনার জল আনার জন্য যেটা সিস্টেম পুরোনো কাল থেকে হয়ে আসছে, যে বাঁকে করে সবাই জল নিয়ে আসবে। তো বাঁকে করে জল নিয়ে আসার পর একসাথে অনেক মানুষ আসার কারণে আপনার বাঁকগুলো নিয়ে মন্দিরের ভেতরে যদি ঢোকা হয় তাহলে কারো অ্যাক্সিডেন্ট ঘটবে, কোনো কিছু প্রবলেম হতে পারে। আর কি যে এখানে আসলে বাবার জন্য একটা প্রসাদ দিতে হয়, পুজো দিতে হয়, তো সেটার জন্য একটা দোকান আপনাকে নির্ধারণ করতে হবে। সেই দোকানটাই হচ্ছে আমাদের এখানে। আমরা কি পরিষেবা দিই, ওই বাঁকগুলোকে আমাদের এখানে রাখা থাকে, আমরা সযত্নে বাঁকগুলোকে তুলে রাখি। আর ওনাদের যাত্রীদের যে কিছু মূল্যবান সামগ্রী, তারপরে ব্যাগ ট্যাগ হাবি জাবি যেসব থাকলো, আমাদের এখানে লকার সিস্টেম আছে, আমাদের রুম আছে, ওখানে সমস্ত আপনাদের ব্যাগ ট্যাগ রেখে দিতে পারবেন। আচ্ছা, লকার সিস্টেম কি আলাদা নাকি রুমের মধ্যে যে রুম নেবে তার জন্য? যে রুম নেবে তার জন্য, মানে লকার সিস্টেম আলাদা করে কিছু লকার ব্যাপার নেই। ওই রুমের মধ্যে লকার বলতে রুমটাকে আমরা বলতে চাইছি, কেউ লকার হিসেবে ব্যবহার করতে পারে, কেউ থাকবার জন্য কি একবেলা আধবেলা রেস্ট নিল তার জন্য। হ্যাঁ, তো আমরা তালা চাবি দিয়ে দিই। তালা চাবি দিয়ে আমাদের দায়িত্বে লাইনটাকে শর্ট করে, মানে অন্য পথ দিয়ে যে তাদেরকে জল টল ঢালিয়ে পুজো টুজো করিয়ে আবার রুমে নিয়ে এসে প্রসাদ সমস্ত তাদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে ওনাদেরকে আমরা ছেড়ে দিই বাড়ির জন্য। এবার কীরকম কি ভাড়া যদি বলেন? দেখুন, ভাড়া টাড়া বলতে দেখুন, আমাদের এখানে এখন কনজেস্টেড এরিয়া, তো আর এখন অতি সন্ন্যাসী এখানে আসার জন্য, তীর্থযাত্রী এখানে আসার জন্য আমাদের এখানে ভাড়া বলতে সেরকম কিছু নিই না। আমাদের কাছে পুজো দিলে রুম ফ্রি। পুজো দিলে রুম ফ্রি বলতে কেউ তো একা আসলে তাকে তো একটা রুম ছাড়তে পারবো না। ধরুন 10 জন 12 জন 15 জন একটা গ্রুপ হলো, তার জন্য একটা রুম আমরা শেয়ার করলাম ওনাকে। ওনারা পুজো টুজো দিলেন, দক্ষিণা দিলেন পুরোহিতের পুজোর জন্য, পারিশ্রমিক দিলেন, ব্যাস, আর কিছু না। আমি একটু ক্লিয়ার হই তাও, মানে ধরুন 10 জন আসলো, এবার 10 জন আপনার কাছ দিয়ে পুজোর সামগ্রী কিনলো, তাহলে তাদের জন্য রুমটা ফ্রি।
হ্যাঁ। আর যদি কেউ হয়তো ধরুন 10 জনের মধ্যে হয়তো 2-3 জন পুজোর সামগ্রী কিনলো, হ্যাঁ। তাহলে কি হবে সেই ক্ষেত্রে? ওই ক্ষেত্রে আমাদের জন্য আপনার না আলাদা করে কি শুধু রুম ভাড়া দেওয়া হয় নাকি সামগ্রী কিনলে তবেই? না, সামগ্রী না কিনলেও আপনি রুম পাবেন। রুম নেওয়ার জন্য আধার কার্ড তো লাগবেই, যত পার্সেন্ট থাকবে সবারই মাথা পিছু আধার কার্ড লাগবে। রুম রেন্ট হচ্ছে আপনার ওই 400-500। না আপনাদের মনে হয় 12 ঘন্টা হিসাবে শিফটে মনে হয় 200। আমাদের দুটো শিফট হয়, 24 ঘন্টায় সব শিফট হচ্ছে। যেরকম দ্বারা 24 ঘন্টা শিফট হয়, তারপর সরে 12 ঘন্টা শিফট। হ্যাঁ, আমাদের বিকেলবেলা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিফট হয় একটা, বিকেল 5টা থেকে তারপরের দিন সকালবেলা 8টা পর্যন্ত একটা শিফট হয়। দুটো শিফটে আমাদের এখানে রুম ভাড়া দেওয়া হয়। আচ্ছা, মোটামুটি রুম ভাড়া কীরকম, মানে এই শ্রাবণ মাসে কীরকম আর নর্মাল টাইমে কীরকম? নর্মালতে আমাদের যদি এবার রুমের আবার কোয়ালিটি আছে। যদি আপনি নর্মাল রুম নেন, তার মধ্যে না থাকবে খাট, না থাকবে বিছানা, না থাকবে কিছু, শুধুমাত্র একটা খালি ঘর, তার মধ্যে 2 কি 3টে মাদুর পাতা থাকবে, আপনি বসলেন, রেস্ট নিলেন বন্ধুবান্ধবের সাথে। ওরকম রুম হলে আমরা নর্মালেতে 200 টাকা ভাড়া নিই, আর এই সিজনেতে আমরা 500-600 টাকা করে ভাড়া নিই। ওই 200 টাকার রুমটাই? 200 টাকার রুমটাই। আর যেহেতু ডিমান্ড বেশি থাকে, মোটামুটি 200 টাকার রুমে আপনারা কজনকে অ্যালাউ করবেন ঢুকতে দিতে? মোটামুটি একটা রুমে 10 জন 12 জন চলে আসে। তো মোটামুটি অ্যাটাচ বাথরুম যদি ঘর নেন, তাহলে ওই 500 টাকা থেকে স্টার্ট আছে। 500 টাকা থেকে স্টার্ট আছে ভালো, মানে 24 ঘন্টায় 1000 টাকা পড়ছে? 24 ঘন্টায় 1000 টাকা পড়ছে। আর যদি রিল্যাক্স রুম নেন, এসি নেন, এসি নিলে 1200 টাকা থেকে স্টার্ট নর্মাল টাইমে। এখন নিলে তো 2000, 2500, 3000 টাকা ভাড়া। আচ্ছা, যে কোনো একটা রুম দেখানো যাবে? নিশ্চয়ই, যে কোনো একটা রুম বলতে দেখুন, এই আপনার এই রুমটাই দেখান। এই আমরা দিতে পারবো না, খালি মাদুর পাতা আছে। এই সামনে গিয়ে একটা রুম আপনাদের দেখাই। এই দাদা যেমন বলছিলেন যে এমন এইটা একেবারে নর্মাল রুম, শুধু মাদুর পাতা থাকবে আর ফাঁকা ঘর, আর উপরে একটা পাখা রয়েছে। এই ঘরের ভাড়া মনে হয় দাদা বললেন 200 টাকা, তাই তো? 200 টাকা আপনার নর্মাল টাইমে। এই সময় আমরা 400 টাকা 500 টাকা ভাড়া। আর এদিকে আরো ঘর রয়েছে, তাই তো? এদিকে আরো ঘর আছে। আমাদের টোটাল বিল্ডিংয়ে আমাদের প্রায় 20টা ঘর আছে। ঠিক আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার শেয়ার করে দিন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9126562285, আর একটা সাবস্টিটিউট নাম্বার আছে 8372863344। আচ্ছা, আপনাদের এখানে মানে কি বললে মানে চিনতে পারবে যে ওখানে ওর? এটা হচ্ছে আমাদের সাবেকি বাড়ি। এটা ঘটক বাড়ি নামে পরিচিত। ঘটক বাড়ি বললে আপ টু লোকনাথ, তারকেশ্বর সবাই চেনে ঘটক বাড়ি কোনটা। ঘটক বাড়ি সন্তোষী মায়ের গলি, তেঁতুলতলা রোড। ঠিক আছে। আর একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো, পুজোর সময় কি কোনো ভিআইপি লাইন রয়েছে? মানে ধরো প্রচুর লাইন, তাহলে যদি আসে সেক্ষেত্রে কীরকম আলাদা কোনো চার্জ দিতে দেখুন, হয়? এবার যেটা বলছি, লাইনের ক্ষেত্রে লাইন 2 রকম আছে, একটা লেডিস একটা জেন্টস। এবার জেন্টস লাইন বা লেডিস লাইন, তাদের মধ্যে আবার 2 রকম ভাগ আছে। স্পেশাল লাইন, স্পেশাল লাইনটা সম্পূর্ণই আপনাকে টিকিট কাটতে হবে 100 টাকা করে। রাজবাড়ির ভেতর থেকে ওই লাইনটা চালু হয়, আসবেন। ওটা টিকিটটা কোথায় কাটতে হবে? হ্যাঁ, তো ওটা টিকিটটা রাজবাড়ির আপনার বারান্দা থেকে পাবেন, কাউন্টার আছে, ওখান থেকে 100 টাকা করে টিকিট কাটবেন। টিকিট কেটে আপনি লাইনে এন্ট্রি নিলেন। ওটা মোটামুটি নর্মাল লাইনে যদি আপনার 5 ঘন্টা জল ঢালতে লাগে, স্পেশাল লাইনে আপনার মোটামুটি 2 ঘন্টায় হয়ে যাবে। কিন্তু সময় আপনাকে দিতেই হবে, ভিড় 2 জায়গাতেই হবে, গ্যাদারিং 2 জায়গাতে। রাজবাড়ির গেটে কোনো টাইম রয়েছে টিকিট কাটার? না না, সব সময় খোলা। এই শ্রাবণ মাসের জন্য? শ্রাবণ মাসের জন্য নর্মাল টাইমে স্পেশাল লাইনে কোনো ব্যাপার থাকে না। নর্মাল টাইমে আপনার এত লাইনও পড়ে না, মন্দিরের ভেতরে আপনি ডাইরেক্ট ঢুকে যেতে পারবেন। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের জাস্ট রুমটা দেখিয়ে দিলাম, কারণ প্রথমেই বলেছিলাম যেহেতু তোমাদের রুম দেখাবো তার জন্য দেখিয়ে দিলাম। এবার তোমরা এখানে এসে, এখানে আরও এরকম অনেক রয়েছে, তোমরা দেখে নিতে পারো, নিজেদের মতো করে দাম দর করে নিতে পারো, যেটা তোমাদের ভালো মনে হবে। যেখানে যে থাকলে কয়েক জায়গায় দাম দর করবে, এক জায়গায় দেখেই এক জায়গায় নিয়ে নেবে না, 2-3 জায়গায় দেখবে, তার মধ্যে যেখানে তোমার সুবিধা মনে হবে সেখানে তোমরা থাকতে পারো। এবার খেতে হবে, যেই হোটেলে হচ্ছে তোমাদের দেখালাম, যেই দাদার সাথে কথা বললাম, সেই দাদাই সাজেস্ট করলো যে এখানে অন্নপূর্ণা হোটেল সম্পূর্ণ নিরামিষ খাবার এবং ভালো খাবার। তাই যখন লোকাল মানুষ কোনো জায়গায় সাজেস্ট করে, অবশ্যই সেই জায়গাটা ফার্স্ট চয়েস হিসেবে রাখা উচিত। তাই এখন অন্নপূর্ণা হোটেলের সামনে চলে এসেছি, একবার গিয়ে তোমাদের ঝটপট দেখিয়ে দেবো খাবার কীরকম, আর একবার হোটেলের ল্যান্ডমার্কটা তোমাদের বলে দিই। এইদিকে গেলে হচ্ছে 1 নম্বর গেট, ঠিক আছে? 1 নম্বর গেট এই সোজা গেলে, আর এই যে তার ঠিক উল্টো দিকে এদিকে একটা গলি চলে যাচ্ছে, তার ঠিক অপোজিটে এই যে প্রথম যে হোটেলটা পড়বে, এই যে এটাই হচ্ছে অন্নপূর্ণা হোটেল। এই হলো অন্নপূর্ণা হোটেলের ভেতরটা।
আপাতত দেখি আসুক, কি অর্ডার দেওয়া যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, আচার, আর হচ্ছে আছে সোয়াবিনের তরকারি আর আলু পটলের তরকারি। এই যে টোটালটা, এই টোটালটা আমার পড়ে যাচ্ছে 70 টাকা। আর যদি আপনারা আলু পটলের তরকারি না নেন সেক্ষেত্রে আপনার পড়বে 60 টাকা। এবার খেয়ে দেখা যাক, যেহেতু ওইখানে ওই দাদা সাজেস্ট করলো তার জন্যই অন্নপূর্ণা হোটেলটা খুঁজে আমরা আসলাম। এবার খেয়ে দেখা যাক, খিদেও পেয়েছে। এখানে মিষ্টি দই সব রকমই পেয়ে যাবেন। যদি আপনারা মনে হয় যে মিষ্টি দই এখান দিয়ে নেবেন তাহলে এখান থেকে নিয়ে টেস্ট করে দেখতে পারেন। আবার তারকেশ্বর স্টেশনে চলে এসেছি, এবার বাড়ি ফেরার পালা। তোমরা চাইলে যে অন্নপূর্ণা হোটেল দেখালাম সেখানে তোমরা খেতে পারো। আমিও খেয়ে দেখলাম, মোটামুটি খাবার ঠিকঠাক ছিল। বিশেষ করে এই ভিড়ের মধ্যে আমার মনে হয় কোথায় খাবে না খাবে, হয়তো এখান থেকেও ভালো খাবার অন্য হোটেলে পাওয়া যাবে সেটা আমি ঠিক জানি না। যেহেতু এইবারই হচ্ছে আমার তারকেশ্বরে এটাই আমার প্রথমবার ছিল, তাও আমি যতটা পারলাম সব জায়গার থেকে ইনফরমেশন কালেক্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর যারা শ্রাবণ মাস আসবে তাদের জন্য আরেকটা কথা একটু শেয়ার করে রাখি, যেহেতু আমার সাথে নিজের সাথে ঘটেছে। তোমরা জুতোর কথাটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, কারণ আমি 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম আর 4 নম্বর গেটের সামনেই জুতো রেখেছিলাম, কিন্তু যখন বেরোলাম একে তো ভেতরের দিকে বিশাল ভিড়, যখন বেরোলাম অন্য গেট দিয়ে বেরিয়েছি। তারপরে যেহেতু আমি তারকেশ্বর এবার প্রথমবার এসেছি, এবার কোন দিকে এই ভিড়ের মধ্যে কোন দিকে কোন গেট খুঁজে পেতে খুব অসুবিধা হয়েছে। আবার ঘুরে ঘুরে সেই 4 নম্বর গেটের সামনে এসে তারপর আমাকে জুতো নিতে হয়েছে। তাই জুতোর ব্যাপারটা আগে থেকেই তোমরা মাথায় রেখো, যে কোথায় রাখলে তোমাদের সুবিধা হবে না হবে সেই ব্যাপারটা একটু মাথায় রেখো। আর যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটা দেখার পর একটু ভালো লেগে থাকে, আমি যতটা পারলাম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। হর হর মহাদেব।